ছোট গল্প শান্তি পর্ব ২। ফারিহার তীব্র বমির শব্দে আমার সকালের ঘুমটা ভেঙে গেল। দরফর করে উঠে বাথরুমে গিয়ে দেখি সে বেসিনের উপর ঝুঁকে পড়ে হাঁপাচ্ছে। চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে, শরীরটা যেন একেবারে ভেঙে পড়েছে। ২ বছরের চেনা এই ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে বুকটা মুচড় দিয়ে উঠল। মাথায় হাজারটা দুশ্চিন্তা বর করল। কাল রাতে না খেয়ে ঘুমানোর জন্যই কি এই অবস্থা, নাকি মায়ের দেওয়া মানসিক চাপ সহ্য করতে করতে শরীরটা জবাব দিল। ফারিহাকে ধরে এনে বিছানায় শোয়ালাম। কপালে হাত দিয়ে দেখলাম জ্বর নেই, কিন্তু শরীরটা কেমন যেন কাঁপছে। মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, তুমি শুয়ে থাকো ফারিহা, আমি ডাক্তারকে ফোন দিচ্ছি। ফারিহা দুর্বল গলায় বলল, না ঠিক হয়ে যাবে, মা আবার সকালে রান্নাঘরে একলা। ওর কথা শেষ হওয়ার আগেই মায়ের তীক্ষ্ণ গলা ড্রয়িং রুম থেকে ভেসে এলো। বেলা তো দুপুর হতে চলল, নবাবজাদির কি আজকেও সূর্যোদয় হয়নি, নাকি কালকের ওই একটুখানি কথার অভিমানে আজ আর বিছানা থেকেই নামা হবে না? আমি আর সহ্য করতে পারলাম না। রুম থেকে বেরিয়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ালাম। শক্ত গলায় বললাম, মা, ও কোনো ন্যাকামি করছে না, ফারিহা খুব অসুস্থ, সকাল থেকে শুধু বমি করছে। মা একটা বাঁকা হাসি দিয়ে বললেন, আহারে কত দরদ, একটু বমি করলেই অসুস্থ? আমাদের আমলে তো বমি করতে করতেই পুরো সংসার সামলেছি, কেউ তো এমন মাথায় তুলে নাচেনি। ডাক্তার আমাদের পরিচিত, তাই খবর দিতেই সকাল সকাল চলে আসলেন। ফারিহাকে পরীক্ষা করে তিনি মুচকি হেসে আমাদের দিকে তাকালেন। তখন ঘরের ভিতরের তপ্ত বাতাসটা যেন নিমিষেই হিম শীতল হয়ে গেল। ডাক্তার আমার পিঠ চাপড়ে বললেন, অভিনন্দন ফাহিম, তোমরা বাবা মা হতে চলেছ। ফারিহা কনসিভ করেছে। শুরুর দিকে এইরকম বমি আর দুর্বলতা হওয়াটা খুব স্বাভাবিক, ওকে মানসিক শান্তিতে রাখতে হবে। কথাটা শুনে আমার মনের ভিতর যেন এক পশলা বৃষ্টি নেমে এলো। ২ বছর দীর্ঘ অপেক্ষার পর এই প্রথম একটা আনন্দের বার্তা। আমি ফারিহার দিকে তাকালাম। ওর চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, তবে এটা কষ্টের না, পরম আনন্দের। পাশের রুমে মা দাঁড়িয়েছিলেন। ডাক্তারের কথাগুলো উনার কানেও গেছে। আমি আর চোখে মায়ের দিকে তাকালাম। মায়ের মুখের সেই চেনা কঠিন ভাবটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। যে চোখ দুটোতে সবসময় হিংসার আগুন জ্বলত, সেখানে কেমন একটা দোলাচল দেখতে পেলাম। যতই হোক নিজের ছেলের রক্ত, নিজের বংশের প্রদীপ আসছে, এই সত্যটা উনার ভিতরের অন্ধ জেটটাকে কিছুটা হলেও নাড়া দিল। মায়ের মুখটা একটু নরম হলো, কিন্তু নিজের দীর্ঘদিনের অহংকার আর রাগ তো এক মুহূর্তে মুছে ফেলা যায় না। তাই ক্ষোভটা পুরোপুরি গেল না, রূপ বদলে অন্যভাবে প্রকাশ পেল। দুপুরের দিকে ফারিহা একটু সুস্থ বোধ করায় বিছানা থেকে উঠে আস্তে আস্তে রান্নাঘরের দিকে যাচ্ছিল। ২ বছরের অভ্যাস, শত কষ্টের মাঝেও সে নিজের দায়িত্ব ভুলেনি। মা তখন ডাল চড়াচ্ছিলেন। ফারিহাকে রান্নাঘরে ঢুকতে দেখেই মা চিরচেনা সেই চড়া গলায় দমক দিয়ে উঠলেন, কিরে নবাবজাদি, এই ২ বছর তো ঠিকমতো কাজ করলি না, ঘরে বসে বসে কাটালি, আর এখন এই শরীরে কাজ করতে আসছিস? এখন আর কাজ করতে হবে না তোর, যা রুমে গিয়ে বস, এসব রান্নাবান্না আমি একাই পারবো, আমার এখনও গায়ে জোর আছে। মায়ের কথার সুরটা যদিও সে আগের মতোই দমকের আর কর্কশের ছিল, কিন্তু এই দমকের আড়ালে যে আজকে একটা প্রচ্ছন্ন লুকানো তাগিদ আর যত্ন ছিল, সেটা আমার আর ফারিহার বুঝতে বাকি রইল না। ফারিহা অবাক হয়ে মায়ের দিকে তাকালো। মায়ের মুখে সেই চিরচেনা হিংসার বদলে যেন এক অদ্ভুত আড়ষ্টতা। নিজের পছন্দের বউ না হলেও নিজের অনাগত নাতি বা নাতনির ক্ষতি তিনি চান না। ফারিহা কিছু না বলে মাথা নিচু করে আমার দিকে তাকালো। ওর ঠোঁটের কোণে ২ বছর পর আজ প্রথম একটা মলিন কিন্তু সত্যিকারের স্বস্তির হাসি ফুটে উঠল। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। আকাশটা আজ মেঘলা, কিন্তু আমার মনের অন্ধকারটা যেন একটু একটু করে কাটতে শুরু করেছে। মায়ের মনের হিংসার বরফ কি তবে এই নতুন প্রাণের ছোঁয়ায় গলতে শুরু করলো, নাকি এটা জ্বরের আগের কোনো শান্ত নীরবতা?